বাবাকে আমি ভাত মাখাই টাখাই খাওয়াই, তখন মনে করেন একদম ছোট্ট বাচ্চা যেভাবে খায়, মানে খুব বেকওয়ার্ড ভাবে ওইভাবে খায়। যখন দেখি আমার বাবাকে আমার প্রস্রাব করাইতে গেলে বা বাথরুমে নিতে গেলে ভাইয়া এই পাটা টাইনা টাইনা নিয়ে আসতে হয়। তো ডাক্তার বলছে নিজের পায়ে দাঁড়াইতে তার ম্যাক্সিমাম 6 মাস লাগবে, 6 মাস ছাড়া সে পারবে না। তো আমার দেওর একদিন বললো কি, বৌদি বিষয়টার জন্য কেমন, দাদা খালি ওয়েটিং থাকে, তুমি একটু দেখো কি হয়েছে। তারপরে যে ভাইয়া আমিও জিনিসটা মার্ক করলাম, আমি হাতে নাতে ধরলাম বিষয়টা। আর ম্যাক্সিমাম রাত দেখতাম আমাকে দরজা আটকায় রেখে রেখে চলে যেত বাহিরে, বলতো তুমি না কোক খেতে বেশি পছন্দ করো, একটা কোক নিয়ে আসি। এই কথা বলে আমাকে রেখে যেত। একদিন আমার বেডে আমার পাশে শোয়া, খালি শুধু হ্যাঁ করতেছে। আমি তখনও বিষয়টা আমার কাছে খুব অন্যরকম লাগতেছে যে এটা ধরতে হবে, কি এটা কি হচ্ছে আসলে। মেয়ে আমার সাথে কন্টিনিউ কথা বলে, আর তখন তো আমি অনেক ছোট, আমার হাতে কোনো টাচ ফোন ছিল না ভাইয়া, বাটন ফোন ছিল, ওইভাবে কথা বলতাম আমি তাকে সব সময়। সেও হিন্দু ছিল মেয়েটা। কিন্তু আপনি তার সাথে কেন কথা বলতেছেন আপনি জানার পরে? যে দিদি আমি তো আসলে সংসার করি, তুমি আমার লাইফটা নষ্ট করো না। সে কি বলতো? সে বলতো, আরে আমি তো ফোন দিই না, তোমার জামাই আমাকে ফোন দেয়, আমি 2 সংসারের খরচ টেনা পারবো না, আমি ব্যাচেলার উঠবো। বেশ ভালো, ব্যাচেলার ওঠো। আমি ওটা মানতে পারতেছিলাম না, স্বামী ছাড়া থাকবো, কেন ব্যাচেলার উঠবে। ভাইয়া ওর সিস্টেমটা কি জানেন, ও যদি ওর যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন ও সারাদিন আমি ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে, তখন আমার বউ দরকার। কিন্তু যখন কিনা টাকা শেষ, মানে টাকা পয়সার হাতে ধরা দিবে, তখন আমাকেও চেনেই না। বিষয়টা এমন হয়, ছোট বয়সে যেন কেউ বিয়ে না করে। আর বলবো যে অবশ্যই যে পুরুষ ইনকাম করে তার হাত ছাড়া বেকার ছেলের হাত যেন কেউ না ধরে। পয়েন্ট। হ্যাঁ। আপনি কি যারা দেখতেছে তাদের কাছে কোনো হেল্প চান? আচ্ছা, যারা আমাকে দেখতেছেন, আমার আসলে হেল্পের প্রয়োজন। কারণ আমার বাবাকে নিয়ে আমি অনেক বেশি বিপদে পড়ে গেছি, আমার কিছুই করার নাই, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই জন্যই কিন্তু আমি ভাইয়ের কাছে আজকে আসা বা ভাইয়ের সাথে শেয়ার করা বিষয়টা। তো আমার বিকাশ নাম্বারটা বলবো না ভাইয়া, 0133 86 98 276। আবার বলেন। 0133 86 98 276। ছোট থেকে শুরু করলে আমার শৈশবটা অনেক বেশি ভালো ছিল ভাইয়া, অনেক বেশি ভালো, যেটা বলার বাহির। মানে আমাদের কোনো ঝামেলাই ছিল না লাইফে। ঝামেলাটা শুরুই হয় আমাদের বিয়ের পর থেকে। সংসার বড় হতে থাকে, বাবা একজন যেহেতু আর্নিং মেম্বার, আর বাবার যেহেতু খুব মোটামুটি ভালো একটা পজিশন, এবং পুরা এরিয়ার সবাই চেনে এক নামে বাবাকে। জি। তো তারপর থেকেই শুরু হয় সমস্যা। ভাই সমস্যা শুরু করে, তারপরে ওর পরে আমার সমস্যা শুরু হয়। ও প্রথমে স্টার্ট করে ওর সমস্যাটা। ভাই প্রথম বিয়ে করে খুব পাগলামি করে, বাবাকে বলে যে মেয়েকে পছন্দ করে সেই মেয়েকে বিয়ে করে। করার পরে সেই ঘরে 3টা বাচ্চা। তো প্রথম বাচ্চাটা হওয়ার পরে প্রথম যে বাচ্চাটা হয়, ও তখন আবার আমার বাবার অবস্থান খুব ভালো। ওইটা দেখে আমার মামার বাড়ির এক মামার খুব একটু হিংসা হয়। বাবা যেহেতু ফার্নিচারি কন্ট্রাক্টর, তো হিংসা হওয়ার সুবাদে আমার দাদাকে, আমার যে বড় ভাই, তাকে আসলে তার যে খালাতো বোন, আমার সম্পর্কে আন্টি হয়, তার সাথে রেজিস্ট্রি করে দেয়, তাতে 5 লাখ টাকা লেখায়। এটা হলো আমার বাবাকে হ্যারাসমেন্ট করার জন্য। তো বাবাকে হ্যারাসমেন্ট করার জন্য তো বাবা ওর পিছনে, কবিরাজের পিছনে অনেক টাকা নষ্ট হয় ওইভাবে। আর তখন র্যান্ডম টাকা ছিল, আমাদের সমস্যা ছিল না কোনো। অনেক টাকা নষ্ট করে, গ্রাম সমাজ সবাই নিয়ে মিছিল মিটিং বসতো এটা নিয়ে। তো ওইটা 2010 সালের কাহিনী। তখন আমার প্রথম ভাস্তি হয়, প্রথম জন হয় আর কি তখন। আর ও যাকে পছন্দ করছে তাকেই কিন্তু বিয়ে করে আনছে। এই মেয়েকেও বিয়ে করা নিয়ে অনেক সমস্যা করছে বাবার সাথে, আমার মা রাজি ছিল না। তো আনার পরে আমাদের তো আর কি, আমরা তো ভাই বউ সব কিছু মিলাই খুশি, আমাদের তো আর সমস্যা নেই, ভালোই চলছিল সব। তারপরে যখন এই সেকেন্ড রেজিস্ট্রিটা করে দেয়, বাবু তো খুব ঝামেলায় পড়ে যায়, কি করবে কি করবে না, কোথায় যাবে। তো বাবুর যে বসরা ছিল, স্যাররা ছিল, তাদের দিয়ে আর কি, তাদের তো এই লিঙ্ক আপ অনেক উপরে ছিল। তো বাবু আর কি তাদের বলল যে স্যার আমি কি করব, আমার ছেলে তো এরকম করছে। তো সেইটা আর কি কোনো না কোনোভাবে টাকা পয়সা দিয়েও করছে, এবং তারাও ফোন কলেও অনেক সময় অনেক কিছু হয়েছে, ওইভাবে ওইটা বাদ হইল। বাদ হওয়ার পরে আপনার লাইফে ঝামেলা শুরু হলো?
আমার লাইফের ঝামেলাটা শুরু হয়েছে, আমি বিয়ের 3 বছর ভালো ছিলাম। আমি 2009 সালে বিয়ে করি। প্রেমের বিয়ে না হ্যাঁ সেকেন্ড ম্যারেজ? প্রেমের বিয়ে। ওকে। প্রেমের বিয়ে, এইটাও এই ভাইয়ের মতোই অবস্থা, মানে সেও আমার বাবার যে আর্থিক যে দিকটা ওটা দেখে আমাকে বিয়ে করে, ঠিক তারপর? আছে। আমাকে কনভিন্স করে, রাত্রে বুঝায়। আমার তখন বর্তমান মানে তখন বয়স ছিল আমার 13 বছর টছর। 13 বছর 14 বছর বিয়ে করছেন? 13-14 বছর। আমি 2009 সালে বিয়ে করি। হুম আর 2009 সালে আমি 7 থেকে 8 উঠছিলাম কেবল। হুম। তো ওই মুহূর্তে আসলে আমাকে এসে রাতে বুঝায়, তো ওইভাবে আর কি রেস্টই করি। রেস্টই বলতেও তখন আর ওই বয়সে তো আমার রেস্টই হয় না, লোটার পাবলিক হয়েছিল আমার। তো বাবা তো খুব কষ্ট করে একটা পর্যায়ে উনি ভালো একটা অবস্থানে আসছে। তো তো কত দিনের প্রেম ছিল আপনাদের? প্রেম আপনার যে বছরও হয় নাই, আচ্ছা। তার মধ্যে সমগোত্রের ছিল? হ্যাঁ সেম। আমরা হলো যে একই পাড়ার, এ পাড়া ও পাড়ার ছেলে মেয়ে দুজন, একই বাবা। গ্রামের। ওকে, তো খুবই ডেঞ্জারাস। হ্যাঁ। তো ওই যে দুর্গা পূজা হয় আমাদের, বড় পূজা, আমার বাবা কিন্তু এই পূজা করে। আমাদের নিজস্ব মন্দিরও আছে বহুত আগে থেকে। তো ওই পূজার সুবাদে আমার বাবার তো একটা সময় খুবই অন্যরকম লাইফ লিড করছে। আমি কোনোদিন অভাব জিনিসটা আমি বুঝি নাই ভাইয়া। তো দেখা যায় প্রোগ্রাম হইতো, অনেক জায়গার থেকে লোকজন ডান্স টান্স করতে আসতো, তাদের প্রাইজ দেওয়া হইতো। মানে এক একটা পূজা মানে আমার বাবার মনে করেন 10 লাখ 20 লাখ এরকম নেমে যেত। 5-10 লাখ টাকা এমনি নামতো, ডেকোরেশন দিয়ে, মন্দিরের প্রতিমা দিয়ে, সবকিছু দিয়ে নামতো। জি। তো ওইভাবেই সে, তার সাথে আমার পরিচয়। এক প্রোগ্রামে আসছে, তো ওই আমাদের বাড়িতে মনে করেন আমার ওই প্রোগ্রামেই আমি সামনে বসা ছিলাম, সে ডান্স করতেছিল। তো আমার তাকে দেখে ভালো লাগে নাই, তো দেখতেছি বারবার তাকাচ্ছে আমার দিকে, আমার ভালো লাগে নাই। আর আমি আমার নিজের যে ফুফাতো বোন, তার সাথে একটু গ্যাঞ্জাম করে মন টন কালো করে বসেছিলাম, ছোট থাকলে যা হয় আর কি। তো বসে থাকার পরে আমার আরেকজনের মাধ্যম দিয়ে, মানে আমার একটা আংটি হয়, তার মাধ্যম দিয়ে আমাকে বলছে যে মাসি তোমাকে আমার ভাই পছন্দ করে। তো আমি বললাম যে কে পছন্দ করে, আবার কি কথা, এটা কেমন আসলে। পরে যে বললো, আমি পরে আবার দুষ্টামি করে বলছিলাম যদি এতই পছন্দ করে থাকে সেজন্য তার ফোন নাম্বারটা আমার কাছে দিয়ে যায়। ঠিক আছে, আমার হাতে দিতে হবে ফোন নাম্বার, তার সাহস আছে কিরকম দেখবো আমি। পরে কি করে, আমি ওই আন্টিদের বাড়ি যাই, যাওয়াতে একটা কি বলবো, ওদের একটা বাড়ির একটা সাইড ধরে দাঁড়াই থাকি, হাতের একটু চিপা ছিল মনে হয়, ওই সুবাদে একটা ছোট একটা কাগজে ওর নাম্বারটা লিখে আমাকে দিয়ে গেছিল। তারপর থেকে আমরা কন্টিনিউ কথা বলি, আমি আর আমার বিয়ের পরে ভেজালটা কখন শুরু হলো? বিয়ের পরে ভেজালটা শুরু হয়েছে ভাই আপনার বিয়ের 3 বছর আমি খুব ভালোই ছিলাম, অতটা সামনে আসে নাই। বিয়ের 3 বছরের পর থেকেই সে পরকীয়া করে। ঠিক আছে, সে ঢাকায় একটা ডাক্তারি পড়তে আসে, আপনার যে পপুলারে পড়তে আসে একটা মেয়ে, সেই মেয়ের বাড়ি মানিকগঞ্জ। তো ওই মেয়ের সাথে ওর রিলেশন করে আর কি। আর এটাও করে ওর এক কি বলবো এসআই এক ফ্রেন্ডের জন্য, ফ্রেন্ডের মাধ্যম থেকে এই মেয়েটা, ওই মেয়েটার সাথে ওর এই ফ্রেন্ড মনে হয় একটু নাড়াচাড়া করতো, তারপরে ওকে ওইভাবে দিয়ে দিল। মেয়ে আবার আমাদের ধর্মেই ছিল, ঠিক আছে, আমাদের ধর্মেই ছিল। তো থাকার পরে ওই যে ওইভাবেই, কি আর বলবো, ওইভাবেই চলতে লাগলো। তারপরও কি আমি ধরতে পারি নাই। আর তার সব কিছু ধরা যায় তখন ভাইয়া, যখন কিনা মনে করেন রুগী একদম মারা যাবে তখন। এই পর্যায়ে যে আমি ওকে ধরতে পারতাম, তাছাড়া আমি ধরতে পারতাম না। অনেক চালাক সে, খুবই চালাক। তো দেখতাম যে ফোনে কথা বলতো, হ্যাঁ হ্যাঁ এরকম করতো। তো আমি বিষয়টা বেশি একটা মানে যেহেতু প্রথম, আমি তো জিনিসটা বুঝতাম না, আমি করতাম না। তো আমার দেওয়ার একদিন বললো কি বৌদি বিষয়টার জন্য কেমন, দাদা খালি ওয়েটিং থাকে, তুমি একটু দেখো কি হয়েছে। আমি বলছি না দেখার কিছু নাই, থাক যা করে করুক, ব্যবসায়ী মানুষ কথা টথা বলে হয়তো বা কারোর সাথে, তুমি শুধু শুধু এত প্যারা নিচ্ছ কেন। তো ও আমাকে বললো যে না তুমি একটু দেখো, এত ওয়েটিং থাকতে পারে না। তারপরে যে ভাইয়া আমি ও জিনিসটা মার্ক করলাম, আমি হাতে নাতে ধরলাম বিষয়টা, যে সে পরকে লিপ্ত এরকম এক মেয়ের সাথে ঢাকায় কথা বলে এবং এর সাথে এই রিলেশনও করে। আর ম্যাক্সিমাম রাত দেখতাম আমাকে দরজা আটকায় রেখে রেখে চলে যেত বাহিরে, বলতো তুমি না কোক খেতে বেশি পছন্দ করো, একটা কোক নিয়ে আসি। এই কথা বলে আমাকে রেখে যেত, রেখে যেয়ে পিছনে যেয়ে মনে করেন কথা বলতো। তো একদিন মনে হয় ও দরজাটা লাগাইতে ভুলে গেছে বা যাই হোক, মানে আপনাকে আটকায় রাখতো? হ্যাঁ মানে আটকায় রাখতো বলতে রাত্রেবেলায় তো কথা বলতো ম্যাক্সিমাম টাইম। মানে আপনাকে আটকে রাখতো যেন আপনি বেরোতে না পারেন? হ্যাঁ বেরোতে না। এটা নিয়ে আপনি প্রশ্ন করেন আমাকে আটকে কেন না রেখে না যাচ্ছে? আটকায় রাখতো এরকম না, যে অনেক রাত্র হয়ে গেছে, এখন যেহেতু আমাকে নক করতে বলবে দরজাটা, আমি তো ঘুমাই গেছি, ও তো যাবে বাহিরে ওই মেয়ের সাথে কথা বলতে, এখন ওটা তো আমি ধরতে পারছি না কোনোভাবেই যে ও কি করতেছে আসলে।
কি করতে চাচ্ছে। কিন্তু আমি একদিন দরজাটা কি কি জন্য যেন আমি বলছি যে আটকেও না, আমি আটকাই, বা আমার ওয়াশরুম যেতে হয়, তুমি প্রতিদিন যাও, কি করো আমি তো যাই না। তো দেখলাম যে রাস্তার এক সাইড থেকে দেখলাম অনেক দূরে কথা বলে, শোনাই যায় না কি বলে। তো তারপর না, একদিন আমার বেডে আমার পাশে শোয়া, খালি শুধু হুম হ্যাঁ হুম করতেছে। আমি তখনও বিষয়টা আমার কাছে খুব অন্যরকম লাগতেছে যে এটা ধরতে হবে, কি এটা কি হচ্ছে আসলে। পরে যেয়ে ধরতে পারি যে সে পরকীয়া করতেছে, রিলেশন করতেছে ওই মেয়ের সাথে। তো ওই মেয়ে সব কিছু আমার সামনে আসে পড়ে, মেয়ে আমার সাথে কন্টিনিউ কথা বলে, কন্টিনিউ। আর তখন তো আমি অনেক ছোট, আমার হাতে কোনো টাচ ফোন ছিল না ভাইয়া, একটা বাটন ফোন ছিল, ওইভাবে কথা বলতাম আমি তাকে সব সময়। সেও হিন্দু ছিল মেয়েটা। কিন্তু আপনি তার সাথে কেন কথা বলতেছেন আপনি জানার পরেও? আমি জানার পরে কথা বলতেছি বলতে আমি মানে আমার হাজব্যান্ড নাকি ওই মেয়ের সাথে? ওই মেয়ের সাথে। আচ্ছা, ওই মেয়ের কাছে আমি খুব রিকোয়েস্ট করতাম যে দিদি আমি তো আসলে সংসার করি, তুমি আমার লাইফটা নষ্ট করো না। সে কি বলতো? সে বলতো আরে আমি তো ফোন দিই না, তোমার জামাই আমাকে ফোন দেয়। ঠিক আছে, ঠিক, আমি ধরলাম না। আমিও তো তোমাকে বুঝাই দিচ্ছি, আমিও তো বলি তাকে, কিন্তু কিছুই না, তারা কিন্তু কন্টিনিউ আমাকে ওটা বুঝাই। এটা তো ফোনে ফোনে, কখনো ফিজিক্যালি বা সামনাসামনি ঘটনা ঘটছে? সামনাসামনি ঘটনা ফিজিক্যালি বলতে ওইটা তো আসলে ওইভাবেই করে নাই। কিন্তু একদিন ও যে মানে ওইখানে আমরা ওরে নিয়ে আমি যশোর নোয়াপাড়া থাকতাম, ও শ্বশুরবাড়িটা ওইখানে। ওরা আমি যখন ঢাকায় ব্যবসায়, আমার বাবার ব্যবসা ঢাকায়, তো ওর বাবারও ওইখানে আর কি নোয়াপাড়া থাকে, যশোর নোয়াপাড়া থাকে, ছোট শহর। তো আমি ওইখানেই থাকতাম। তো ওই যে আপনার ওই মেয়ের সাথেই মানে একদিন মানে আমার ভাসুর দেখতেছে একটা পার্ট আপনার শাটার খোলা ছিল। তখন বলল আমি দেখলাম, মানে আমার হাজব্যান্ডের কথা বলছে, যে আমি দেখলাম যে ও মনে হয় একটা মেয়ে নিয়ে অনেক রাত্রে কথা টথা বলছে, বা যাই হোক আমি ভালো করে দেখিনি। তো আমি আবার আমার বোন, আবার আমার নিজস্ব যা, মানে আমরা দুই বোন এক ঘরে। আমার হলো ফুফাতো বোন, আমাদের মধ্যে হয় না যদিও, কিন্তু আমার বিয়েটা প্রথম হয়, আমি ছোট বউ ওই ঘরের, আমার শ্বশুরবাড়ি আমি ছোট বউ। জি। আর আমার ভাসুরের সাথে হলো যে আমার মামাতো বোনের রিলেশন হয়, হওয়ার পর ওরা নিজেরাই বিয়ে করে আমরা দুই বোন এক ঘরে দুইজন যা। তো আমি বললাম যে দাদা যেহেতু দেখলো যে একটা মেয়ের সাথেও বসা, তাহলে তো একটু, যেহেতু খোঁজ নেওয়া উচিত। ছোট ভাই, হ্যাঁ একটু খোঁজ নিতে পারতো, বা আমাকে বলতে পারতো যে পোলে মেয়েটা দেখে আসছি। এটা কাকে বলছিল, ওর দাদা আপনাকে না ওনার wife কে? মানে আমার বোনকে বলছিল যে আমি দেখলাম ওকে, মনে হইলো যে একটা মেয়ের সাথে বসে সে তো ঠিক discuss কাজটাই করছে, হ্যাঁ। যে তথ্যটা আপনার পর্যন্ত যেন পৌঁছায়। হ্যাঁ হ্যাঁ, তো বোনকে বলে, বোন আবার আমাকে বলে যে দিদি বোন এরকম এরকম দেখছে। আমি বললাম দিদি রাত্রের কাহিনী তুমি যদি এখন বলো লাভ আছে, তুমি তখন তো আমাকে বলো নাই, আমি দরকার হয় যেতাম, যতই রাত হয়েছে আমি যেতাম। ফাইনালি ডিভোর্স কেন দিলেন? ডিভোর্স দেওয়ার উদ্দেশ্যটা হলো কি ভাইয়া, ডিভোর্সটা আমি দিই নাই। সে হুট করে 3 মাস কমপ্লিট করে, মনে করেন হাতে আর 2 দিন কি 3 দিন আছে আমার। আর একটা হাজব্যান্ডের কাছ থেকে একটা মেয়ে ডিভোর্স যদি পায়, বা ডিভোর্স পেপার যদি সামনে আসে, তাহলে তার মাথা মানে কোন দিকে কাজ করবে বা কি হবে তার। আমি তো মানে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার হচ্ছেটা কি বা হইলোটা কি আমার সাথে। তো ও ডিভোর্স দেওয়ার একটাই উদ্দেশ্য, এখানে ও জব করতো, ঠিক আছে। এবং ভাইয়া আমি এটা কোনোভাবেই ধরতে পারতেছিলাম না, এটাও কিন্তু আমি কোনোভাবে ধরতে পারতেছিলাম না। তো এটা ধরার একটাই উদ্দেশ্য, আমি ম্যাক্সিমাম টাইম অনেক কিছু স্বপ্নে দেখতাম, যে ও যখন নষ্ট হয়ে যেত আমি ওই জিনিসগুলো আমি অনেক কিছু দেখতাম, মনে হচ্ছে যে ও আবার কেমন হয়ে গেছে এরকম। তো এই যে জবটা করতো এটা কিন্তু আমাকে বলে নাই, হাইড করছে আমাকে। হাইড করার পরে আমি এই জবের যে বিষয়টা আমার খুব মানে আমি আর মানে শান্তিতে বসে থাকতে পারতেছি না, মানে ও কি করে আমার জানতে হবে। আমি প্রতিদিন শুনলে ও রাত 2টা-3টার দিকে বাসায় আসে, তারপরও মানে আমার বাবার বাসায় থাকি, মানে খুবই বাজে অবস্থা ওরও আর্থিক দিক থেকে। এখন আমার বাবার বাসায় 2টা রুম, 2 রুমের একটা ফ্ল্যাট, ওইটার মধ্যে ও এখন ওরে নিয়ে থাকতেছি। মানে আমার আরও প্রেশার বেড়ে গেল, অনেক প্রেশার বেড়ে গেল। তো এইভাবে পরে বাবা বলল যে বাবা তোমাকে সব খরচপাতি সব কিছু আমি দিব, তুমি নতুন একটা রুমে সেটেল হও, বা অন্য রুমে নিয়ে তুমি থাকো, তুমি খাওয়া দাওয়া সারাদিন আমার এখানে করো, তুমি জামাই নিয়ে রাত্রে ঘুমাও একটা রুমে, যা লাগে আমি দিব। বাবা বলল তখন। সে আমাকে ওই সময়ও বলল যে আমি 2 সংসারের খরচ টেনা পারবো না, আমি ব্যাচেলার উঠবো। বেশ ভালো, ব্যাচেলার ওঠো। আমি ওটা মানতে পারতেছিলাম না, স্বামী ছাড়া থাকবো কেন, ব্যাচেলার উঠবে। আমি বললাম ছোট একটা রুম নাও, আমরা 2 জন রাত্রে শুধু ঘুমাই থাকবো, আর বাবা মার কাছে এখান থেকেই তো খাবো, যা করবো আমি এখানেই থাকবো। সে শুনলো না শুনলে তো এই যে স্পার যে জবটা করতো ওইখানে ও হলো যে ওই মানে ওই প্রতিষ্ঠানের যে মহিলা তার সাথে ও আটকায় ওইখানে।
এটা আরেকটা মহিলা? হ্যাঁ, আচ্ছা। এই স্পার যে মহিলা উনি 3টা স্পা চালায়, আর ও এটা থেকে সার্ভিস নিছিল প্রথমত। সার্ভিস নেওয়ার পরে ও কোনো জব টব বা কোনো চাকরি পাচ্ছিল না ভাইয়া, আর ও হলো আর্থিক দিক থেকে প্লাস ফ্যামিলির দিক থেকে অনেক নর্মাল, অনেক নর্মাল। ঠিক আছে, তো ওর মানে ছোটবেলা থেকে হয়তো বা খুব উপরের দিকে চোখ। হ্যাঁ, ও আমার পাশে শুয়ে থেকেও বলতো যে আমি এখন ঘুমাই আছি, ইস দেখতাম 1 ব্রিকেস টাকা এরকম। তাই আমি বলতাম যে এটা কিন্তু হয় না, মানে স্বপ্ন আর বাস্তব কিন্তু এক না। তুমি অল্প কিছু ইনকাম করো, আমার তো অনেক লোক না, বাবু মা আর আমি আর তুমি 4 জনের পেট চালাতে হবে, তো অতএব তুমি অল্প করে করো। আর আমি যদি ঢাকায় যাই বা থাকি, আমরা 2 জন দরকার হয় করি, একটা সময় ভালো কিছু হবে আমাদের। তো এটা শুনলো না ভাইয়া, ও শুনলো না, ও ওরকম বিলাসবহুল জীবন চায়। ছাড়লো কবে? ছাড়লো কি ছাড়লো, আমাকে ছাড়লো কবে? আমাকে ছাড়লো আপনার 18-তে, 2018। তখন কি ওই মহিলার সাথে গিয়ে আবার? হ্যাঁ, ওই মহিলার সাথে ও আবার সেকেন্ড টাইম আটকায় ওই আপনার যাওয়ার পরে। মানে ও তো পরকীয়া করছিল এক মেয়ের সাথে। আর ভাইয়া ওর সিস্টেমটা কি জানেন? ও যদি ওর যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে, তখন ও সারাদিন আমি ছাড়া কিছু বোঝে না। ঠিক আছে, তখন আমার বউ দরকার। কিন্তু যখন কিনা টাকা শেষ, মানে টাকা পয়সার হাতে ধরা দিবে, তখন আমাকেও চেনেই না। বিষয়টা এমন হয়। আর এমন না যে ভাইয়া আমি ওকে কোনো হেল্প করি নাই। ঠিক আছে, ওকে আমার বাবা মা অনেক টাকা পয়সা দিছে। আমার এক ভাই ভালো না, আমার ভাই যদি জানতে পারতো বা জানতো, তাহলে মনে করেন আরো কঠিন হয়ে যেত আমার রাস্তা। আমি যখন থেকে বিয়ে করছি, আমার বিলাসিতা থেকে শুরু করে সবকিছু আমার বাবু দিত, মানে আমার বাবা দিত আর কি। আমার বাবা সবকিছু দিত। আমি ঢাকা থেকে যাওয়ার সময় আমার মা আমাকে স্নো, ফেস ওয়াশ, মাথার তেল যা লাগতো সব দিত আমার বাবা মা। ওখান থেকে চলে আসার পরে? ওইখান থেকে চলে আসলাম, ওই যে প্রথম যে মেয়েটার কাহিনী আমি আপনাকে বললাম যে পরকীয়া করছে আর কি। তো ওইখান থেকে ওইটা আমি যখন জানতে পারলাম, তখন তার কাছে আমার থাকা পসিবল হচ্ছিল না। তো আমার শাশুড়িকে বুঝাইলাম যে মা আমি চলে যাই, পরিস্থিতি স্বাভাবিক হলে আমি আসবো আবার। শাশুড়িকে বললাম। তো পরিস্থিতি আমি ওইখানে ওইভাবে থাইকা আমি ওটা সহ্য করতে পারবো না ভাইয়া, যে আমার হাজব্যান্ড আমার সাথে খুব রুড বিহেভিয়ার করে। রাত্রে ঘুমালে দেখা যায় হাত পা যদি কোনো মতে ওর গায়ে যেত, আমাকে একদম মানে অনেক বিশ্রী ভাষায় বকাঝকা করে একদম এমনভাবে ছাঁটানি দিত, মনে হইতো যেন আমি বিষ এমন। তো এই জিনিসগুলো আমার ভালো লাগতো না, আমি শুধু কান্নাই করতাম। আমি খুব ছোট থেকেই পেইন পাইতে আসছি। আর 2009 থেকে আমার স্ট্রাগল শুরু হয়। ঠিক আছে, ওই তখন থেকেই আমি খুব পেইন পাই। আর বাবা মাকে কি বলবো, বাবা মা তো আগেই বলছে যেহেতু রিলেশন করে বিয়ে করছি, 19 থেকে 20 হইলেই কেন এটা ভালো, এখন কেন এটা ভালো না? তুমি বলছো না ওর কথাবার্তা ভালো, ও মানুষ ভালো, তাহলে এখন কেন ভালো হচ্ছে না? আমি কই যাব? আমি তো ভুল করছি, ঠিক আছে, কিন্তু ভুলের তো একটা সমাধানে আসা উচিত ভাইয়া। ভুল আমার হয়ে গেছে, কিন্তু সেই ভুলটা তো আমি 9 বছর পর্যন্ত লাস্টিং করছি তার সাথে সংসারে। এই রাগারাগি হচ্ছে, ভালো লাগছে না, আসছি ঢাকায়, ঘুরতেছি, কয়দিন বেড়াচ্ছি। আর তার কাছে আমার বড় প্রবলেম হলো আমি বাবার বাড়ি কেন গেলে আসতে চাই না। এটা কোনো প্রবলেম হইতে পারে না ভাইয়া। তার যে মেজর প্রবলেমগুলো। কতদিন থাকতেন বাবার বাড়িতে? বাবার বাড়িতে আসলে 10 দিন 15 দিন হাইস্ট। আমি যেহেতু আমার শ্বশুর বাড়িটা অনেক দূরে। তারপরে সংসার যাওয়ার পরে নিজেকে কেমনে গুছাইলেন? নিজেকে কেমনে গুছাইলাম বলতে, ওই ডিপ্রেশনে থাকতাম 12 মাস, কান্নাকাটি করতাম, বাবা মাকে বুঝতে দিতাম না। মা অনেক সময় বেলকুনিতে বসে বসে গান শুনতাম, করতাম। মা বলতো খাবি না, চল খাই আসি। তা আমি বলতাম যে না যাও তুমি, আমি আসতেছি পরে খাবো, কিন্তু বুঝতে দিতাম না। আমি আবার খুব হাসি খুশি সবার সাথে মিলেমিশে থাকতে খুব পছন্দ করি, খুব মিশুক একজন মানুষ। আমার কারোর সাথেই দ্বন্দ্ব নাই, আর মনে হয় না এই পৃথিবীতে আমার কোনো শত্রু আছে, আমি বলতে পারবো না ভাইয়া। আর আমাকে ভালোবাসে না এমন কোনো মানুষ আমি এখনো পাইনি। তো এই আর কি, এইভাবেই চলছিল। আর তারপরে যে ওই যে বললাম না, ওই 3 বছরই আমি বিয়ার 3 বছরই ভালো ছিলাম। তারপরে ওই যে বড় ইয়া করলো, করে ও 1 বছরে নিঃস্ব হয়ে যায় একদম। ওর যে 4টা মানে দোকান মিলে একটা শোরুম করে দিছিল আমার শাশুড়ি, বোর্ড ফার্নিচার। ও বোর্ডের কাজ পারে, ও কিন্তু করতে পারতো, কিন্তু ওই যে ও তো আর ওইগুলো করবে না। ও দেখা যায় মানুষজন লাগাই রেখে করো তোমরা কাজ কর্মচারী দিয়ে, আর ও এরকম করে বেড়াতো, এখানে ওখানে কোনো প্রোগ্রাম বাদ দিত না। আর আমাকে কখনোই কোনো এরিয়ার মধ্যে কোনো প্রোগ্রাম হলে আমি দেখতাম না যে আমাকে নিচে সে নিজে ফিটফাট, সে নিজে মনে করেন একদম ব্লেজার পরে। না না, আমাকে কখনোই ওখানে বিয়ে হয়ে গেছে, মনে করেন এক ঘরবন্দি জীবন আমার। আমি মাঝে মাঝে যদি বাজার ঘাটে যেতাম যে আমার কিছু পার্সোনাল জিনিস লাগবে, তারপরও মানে মানুষ বলতো যে তোর বউ আসছিল, বৌদিরে দেখলাম এখানে। ঠিক আছে, সেইটা আবার বাসায় এসে রিয়াক্ট করতো, তুমি কি করতে গেছো? মানে কি
কি করতে গেছি মানে? আমি তো একা যাইনি, আমি তো মাকে নিয়ে গেছিলাম। তুমি মার কাছে শোনো। তো বললো যে আমাকে বললো যে তুমি বাজারে গেছো। আমি বলছি হ্যাঁ গেছি, তো আমার দরকার ছিল গেছি, আমি তো সবসময় তোমার কাছে হাত পাততে পারবো না, তোমার বলতে পারবো না, এই জন্য গেছি আমি। পরে এই কথা বললে এই তো এইভাবেই চলছিল সব কিছু। আর এই সংসার মনে করেন ভাইয়া যতবার গ্যাঞ্জাম হতো যা হতো আমি কনভিন্স করতাম, আমি থাকতাম ইচ্ছাকৃতভাবে। ওকে। হ্যাঁ, আমার চাচিরা আমাকে বলতো যে মানে তুই কি কারণে থাকিস? জামাই তো আসলে কিছুই দিতে পারে না, না পোশাক আশাক দেয়, না তোর ভরণ পোষণ দেয়, না কিছু দেয়। ঠিক আছে, মানুষ কি খালি শোয়ার জন্যই বিয়ে করে? এইভাবে বলতো আমাকে লোকজন। তা আমি জিনিসটাকে ওইভাবে নিতাম, ধুর দরকার নেই, ব্যাপার না, যা হয় হোক, কি হয়েছে, বিয়ে তো একবারই হয়। আর তারপর যেহেতু আমার বাবার অনেক মান সম্মান, আমি কিন্তু হুটহাট করেই, আর আমার ওই সেপারেশনের ইচ্ছাটা কখনোই ছিল না ভাইয়া যে আমি ছেড়ে দিব। ওকে, তারপরে কি উনি আরেক জায়গায় বিয়ে করছে? না, উনি আরেক জায়গায় বিয়ে করেন, উনি তো এখানে ঢাকায় এসে ওই যে আবার স্পাই জয়েন হলো। ওকে, ইন এখন হওয়ার আপনার পরে লাইফ চলতেছে কেমন? এখন আমার লাইফটা, আমি 7 মাস আর্নিং করছিলাম, যাই করছিলাম টুকটাক, ওর মধ্যেই আমি আমার ফ্যামিলি নিয়ে মোটামুটি, আমি যে দেখা যায় ভাস্তি আছে, আমার 2টা মেয়ে বাবু আছে, ওরা আমাদের কাছেই থাকে। ভাই যেহেতু ভালো না, তো ওদের কিন্তু আমাদেরই দেখতে হয়। ওদের যদি আমি যদি মনে করেন ওদের মেরেও দেই, মানে মার ধরে দেই, ওরা কিন্তু আমাদের কাছ থেকে যাবে না। ওরা জানে যে আমার পিসি মানে আমার পুরা পৃথিবী। হ্যাঁ, তো এই বাচ্চাগুলারে কিন্তু আমি নিজের বাচ্চার মতোই আমি দেখি। আমি যা আর্ন করি, আমি চেষ্টা করি যে আমি বিকাল হলে, সন্ধ্যা হলে আমি যখন যাবো, আমি ফোন দিই ছোট বোনকে, কি খাবা, কি লাগবে তোমাদের, যতটুকু সম্ভব হয় আমি ওই টাকার থেকে ওদের নেই। যেমন আমার বাসায় সবাই কোক খাইতে খুব পছন্দ করে, আমার ছোট বোন আমরা দেখা যায় খুব কোক খাইতে খুব পছন্দ করি। তো ওইভাবে মনে করেন প্রতিদিনই বিকালে আমি ওই টাকা থেকেই, মানে সিস্টেমে চলি যে 7 মাস আর্নি মানে জব করলাম, কিন্তু কি যে করলাম আমি নিজেই জানি না, মানে যে টাকাটা ওইটা আমার রাস্তায় চলে যায় টাকাটা। আর 9,500 টাকা স্যালারি ছিল মাত্র। হ্যাঁ, আর ডিউটি করতাম আপনার 8 ঘন্টা 12 ঘন্টা। আর এর মধ্যে আমি যে পড়লাম খুব বাজে লোকজনের মাঝখানে বলতে, আমি যেহেতু জব কোনোদিন করি নাই, আমার জন্য একটু হার্ড হয়ে গেল বলতে, যারা সিনিয়র ছিল একটু রাব ব্যবহার করতো, ভালোই একটু রাব ব্যবহার করতো। একটা জিনিস জানতে গেলে, দিদি আপনারা দিয়ে হচ্ছে না, আপনি পারছেন না। আচ্ছা, আমি তো কখনো করি নাই, দেখাই দাও, আমি পারবো হয়তো বা, এখন পারছি না কিন্তু একবারে যে পারবো না এমন তো না। আর আমার নিজের পার্সোনাল সবকিছু মিলে যে ভাই আমি এতটুকু এখনো আছি, এটাই তো আমার ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ আসলে। বোন, আপনার লাইফ থেকে যদি একটা মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? আমার লাইফ থেকে শেখার মতো আছে, সেটা হলো যে আপনি কম বয়সে বিয়ে করবেন না। এটা একটা লাইফের জন্য খুবই, আপনার জন্য খুবই হয়ে দাঁড়াবে, মানে পেইনফুল হয়ে দাঁড়াবে বা কষ্টদায়ক হয়ে দাঁড়াবে। ছোট বয়সে যেন কেউ বিয়ে না করে। আর বলবো যে অবশ্যই যে পুরুষ ইনকাম করে তার হাত ছাড়া বেকার ছেলের হাত যেন কেউ না ধরে। পয়েন্ট। হ্যাঁ, এইগুলা। আর কারণ আমার অবশ্যই কাছেও লাগে বেকার এখন মানুষ তাকে হ্যাঁ, ইচ্ছা করে কাজ পাওয়া যায়, ছোট হোক, বড় অ্যাভেলেবেল। হোক, হ্যাঁ পাওয়া যায়। হ্যাঁ ভাইয়া, সেটাই তো। এখন বর্তমান মানে সব কিছুর থেকেও আমি সব থেকে বড় সমস্যায় যেটায় আছি সেটা হলো আমার বাবা। সবাই মনে করেন আমার বাবা আমার মানে খালাদের মানে চাচি, মানে আমার এভরিথিং, মানে এপাশ ওপাশ, কিন্তু বেশি বেনিফিটটা পাইছে আমার মামা বাড়ির পক্ষরা, মানে আমার মার পাশের পক্ষরা বেশি আমার বাবা টাকা পয়সা উঠাইছে। খাইছে। হ্যাঁ, খাইছে। প্লাস আমরা চাচারা দেখা যায় অনেক সময় একটু কম পাইছে, তো তারা কম্পেয়ার করে এবং ওইটা নিয়ে ইস্যু করে অনেক কথাই এখন বলে। মনে করেন তাদের পজিশন এখন ভালো হয়ে গেছে, আমরা ড্যামেজ হয়ে গেছি, তো তারা কিন্তু এখন আমাকে অনেক কথাই বলে। কিন্তু কি হয়েছে, ওই যে আমার লাইফ টাইম সব কিছু মিলে আমি কিন্তু কাউকে কোনো প্রতি উত্তর করি না, যা শুনি। কিন্তু এই শোনাটা আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে, মানে সবসময় সব কিছু শোনার জন্য সবাই প্রস্তুত থাকে না। আমি শুনি কিন্তু কোনো রিয়াক্ট করি না। আমি ভাবি যে উপরে একজন আছেন, তুমি বলছো ঠিক এখন কি আছে। করছেন বোন? এখন আমি কিছুই করছি না। ওই মা তো 2বার ব্রেন স্ট্রোক করছে, মারও অনেক সমস্যা, থাইরয়েড আছে, পরে হাই প্রেশার, ডায়াবেটিস, এটা কন্ট্রোলেই আসতেছে না কোনোভাবে। আর আপনার যে এই কালকেও ডাক্তার দেখাইতে হয়েছে এই সিচুয়েশনে, আমার কিন্তু কালকেও ডাক্তার দেখাইতে হয়েছে মাকে। ওই বলতেছিল যে হাত পায়ে বোধ পাচ্ছি না বাবা, আমার সমস্যা হচ্ছে। এখন বলে কালকে ছোট বোন বললো দিদি এখন আবার তোমার যে বাতের সমস্যাও দেখা দিছে, তার মানে নানান দিক থেকে ধরছে আমার মাকে, একদম শেষ। তো ওই এতদিন তো ভাবছিলাম যে আমার হার্ট গার্জিয়ান আমার বাবা আছে, সে আর্ন করে, আমার যত পরিস্থিতিই খারাপ হোক আমি কিন্তু সব পরিস্থিতিতে হ্যান্ডেল করতে পারতাম। কিন্তু যেহেতু আমার বাবা এখন বিছনায় পড়ে গেছে ভাই, আমার অনেক খারাপ লাগে এই কারণে
আপনার যে যখন আমার বাবাকে আমি ভাত মাখাই টাখাই খাওয়াই, তখন মনে করেন একদম ছোট্ট বাচ্চা যেভাবে খায়, মানে খুব বেকওয়ার্ড ভাবে ওইভাবে খায়। যখন দেখি আমার বাবাকে আমার প্রস্রাব করাইতে গেলে বা বাথরুমে নিতে গেলে ভাইয়া এই পাটা টাইনা টাইনা নিয়ে আসতে হয় বিছনায় করে, বা সে অনেক সময় আসে পড়ে যায়। এখন তার ব্রেন স্ট্রোকটা হয় ডান পাশে, হ্যাঁ, ডান পাশ পুরোটা মাথা জুড়ে হয়, এক সাইড না যে ছোটোখাটো হয়েছে এরকম না, মেজর হয় তার। তো ডাক্তার বলছে নিজের পায়ে দাঁড়াইতে তার ম্যাক্সিমাম 6 মাস লাগবে, 6 মাস ছাড়া সে পারবে না। এখন এই মুহূর্তে আমি মনে করেন অনেক বেশি বিপদে পড়ছি। এখন দেখা যায় যত আত্মীয় স্বজন ছিল, যারাই ছিল, তারা কিছু কিছু টাকা দিয়ে তারা কি করছে, আর কোনো খোঁজ খবর নিচ্ছে না বা নেয় না, দেখেও না, না নিচ্ছে না, আমরাই কয়জনের খোঁজ রাখতে পারি আসলে। নিচ্ছে না আর দেখেও না এখন। আপনি কি যারা দেখতেছে তাদের কাছে কোনো হেল্প চান? আচ্ছা, যারা আমাকে দেখতেছেন, আমাকে আসলে আমার আসলে হেল্পের প্রয়োজন, কারণ আমার বাবাকে নিয়ে আমি অনেক বেশি বিপদে পড়ে গেছি। আমার কিছুই করার নাই, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই জন্যই কিন্তু আমি ভাইয়ের কাছে আজকে আসা বা ভাইয়ের সাথে শেয়ার করা বিষয়টা। তো আমার বিকাশ নাম্বারটা বলবো না ভাইয়া, 0133869827 নাম্বার বলেন। 0133869827 আল্লাহ ব্লেস। এবং যারা দেখতেছেন, চেষ্টা করেন একজন আরেকজনের পাশে দাঁড়াইতে। আমি বিপদে পড়লে আপনি দাঁড়াবেন, আপনি বিপদে পড়লে আমি দাঁড়াবো। মানুষের লাইফ তো এটাই। গড ব্লেস।